বীরপুর নামক এক গ্রাম ছিল, যেখানে শঙ্কর নামে এক ব্যক্তি থাকতো। তিনি বাঁশের খেলনা তৈরি করত আর সেটা বিক্রি করে অনেক টাকা উপার্জন করত। কিন্তু তিনি সহজে টাকা খরচ করত না। তিনিও অনেক কিপটে ছিল। নিজের স্ত্রীর শান্তি আর নিজের মেয়ে বেবির ভালো করে খেয়ালও রাখতো না। একদিন তার স্ত্রী বলল, শোনো না, বেবির জন্য কিছু কাপড় কিনবো, কিছু টাকা দাও না। ওর কাছে স্কুলের ড্রেস ছাড়া আর তো কোনো কাপড় নেই। কিছুদিন ধরে কোনো কাপড় কিনিনি, কিছু টাকা দাও। এইটা শুনে শঙ্কর রাগেমাগে বলল, শোনো, টাকা কি এমনি এমনি চলে আসে নাকি? গাছে কি টাকা ফলে? কতটা পরিশ্রম করলে টাকা পাওয়া যায় সেটা তোমরা জানো? সেটার মূল্য তোমরা বোঝো না। আর হ্যাঁ, তারপরে ও স্কুলে গিয়ে ও করবেটা কি? ওকে আর পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই। ওকে বলে দিও আমার কাজটা যেন শিখে নেয়। আর হ্যাঁ, তুমিও শিখে নিও। আমরা যদি তিনজন মিলে কাজ করি তাহলে কিছু হাতে টাকা বাঁচবে। তারপরে বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করিয়ে দেবো। এইভাবে তার উপর চেঁচাতে লাগলো। তারপর শান্তি কিছু না বলে চুপচাপ বাড়ির ভেতর চলে যায়। তার পরের দিন থেকে শঙ্কর নিজের মেয়ে বেবি আর নিজের স্ত্রীকে বাঁশের খেলনা তৈরি করতে শেখালো। তারপর তারা সেটা বাড়ির সামনে রেখে বিক্রি করত। তারা তিনজনে মিলে অনেক টাকা উপার্জন করতে লাগলো। কিন্তু হঠাৎ করে শঙ্কর একদিন অসুস্থ হয়ে পড়ে। শোনো, তুমি যদি এইভাবে বিছানায় পড়ে থাকো তাহলে কি করে চলবে? চলো হাসপাতালে নিয়ে যাই। তোমার কাছে তো দেখছি টাকার কোনো কদরই নেই। আমার কোনো অসুখ টসুখ নেই। তুমি চুপ করে থাকো, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এইভাবে কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল, শঙ্কর তখন মারা যায়। তখন শান্তি কাঁদতে কাঁদতে বলল, নিজের এই কিপটেমুর জন্য তুমি আমার একটাও কথা শুনলে না, আর আজকে তুমি আমাদের এইভাবে একা ছেড়ে চলে গেলে। এবার আমি কি করব? এইভাবে জোরে জোরে কাঁদতে লাগলো। বেবিও তার বাবাকে এইভাবে দেখে কাঁদতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যায়। শঙ্করের শেখানো বিদ্যা এবার তাদের কাজে লাগলো। তারা দুজনে খেলনা তৈরি করত আর সেটা বিক্রি করে যেটা উপার্জন হতো তা দিয়ে সংসার চালাতো। তারপরে একদিন বেবির মাও অসুস্থ হয়ে পড়ে। বেবি সঙ্গে সঙ্গে তার মাকে হাসপাতালে ভর্তি করলো এবং তার চিকিৎসা শুরু করলো। যেটুকু টাকা উপার্জন করত সেগুলো চিকিৎসার পেছনেই চলে যেত। শান্তি ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। এটা দেখে বেবি অনেক খুশি হয়। কিন্তু সবকিছুর দায়িত্ব বেবির ঘাড়ের উপরে এসে পড়ে। সে একা ছিল, তাই কম খেলনা তৈরি করতে পারত, যার কারণে লাভও খুব কম হচ্ছিল। তার উপর হাসপাতালের ফিস, ওষুধ খরচা, সংসারের খরচা এইসব চালাতে খুবই মুশকিল হয়ে পড়ে। তখনই ওই গ্রামের ধনী ব্যক্তি কৃষ্ণরাজ একদিন বেবির কাছে এলো। মা, আমি শুনেছি নাকি তুমি খুব ভালো খেলনা তৈরি করো। আমি বাঁশের তৈরি বাড়ি বানাতে চাই। তার জন্য কত বাঁশ দরকার তুমি আমাকে বলতে পারবে? তুমি যদি চাও আমি তোমাকে অ্যাডভান্স টাকা দিতেও রাজি আছি। তিনি বেবিকে টাকা দিল আর বলল 2 দিনের মধ্যে যেন ঘর তৈরি হয়ে যায়। 2 দিনে তো তৈরি করা খুবই কঠিন ব্যাপার কাকা বাবু, আপনি এই টাকা ফেরত নিন। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। তবে মা একটু লক্ষ্য রেখো যেন তাড়াতাড়ি একটু হয়ে যায়। এইরকম বলে তিনি সেখান থেকে চলে যায়। বেবি টাকাটা পেয়ে অনেক খুশি হলো। বেবি বাড়ির জন্য কিছু দরকারি জিনিস আর নিজের মায়ের ওষুধ নিয়ে বাড়ি চলে যায়। মাত্র 2 দিনের মধ্যে বেবি বাঁশ দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করলো। কিন্তু সেই বাড়িটা পুরো সম্পূর্ণ হয়নি, তাই তার একটু মনটা খারাপ ছিল। এই সময় যদি একটু মা আমাকে সাহায্য করতো তাহলে অনেক ভালো হতো, এটা বলে সে কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে তার বাবার আত্মা এসে হাজির হয়। আমার কিপটেমুর জন্য আমি টাকা ছাড়া না বইয়ের না সন্তানের ভালোবাসাই পেলাম না। আমি এবার এটার প্রায়শ্চিত্ত করতে চাই। এইরকম বলে নিজের জাদুই শক্তি দিয়ে সে একটা বড় বাঁশের ঘর তৈরি করে দিল আর সেখান থেকে চলে গেল। সেদিন রাতে ভারী বৃষ্টি শুরু হয়। সকালে উঠে বেবি দেখলো, সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিজের বাঁশের তৈরি ঘরটা দেখতে গেল। সেখানে গিয়ে দেখলো বাঁশের ঘর পুরো তৈরি হয়ে গেছে। সে অবাক হয়ে যায়, আরে আমি এই বাড়িটা তো পুরো তৈরি করিনি, তাহলে এটাকে সম্পূর্ণ কে করলো? সেদিন আর তার পরের দিন এইভাবে 1 সপ্তাহ ধরে ভারী বৃষ্টি চলতেই থাকে। ভারী বৃষ্টির কারণে ধীরে ধীরে বন্যায় পরিণত হয়, যার কারণে গ্রামের লোকেরা জলে ভাসতে লাগে।
নিজের স্ত্রী আর নিজের মেয়েকে এইভাবে ভাসতে দেখে তার বাবার আত্মা দেখলো। সেই আত্মাটা বাঁশের ঘরটাকে বিশাল বড় ঘরে তৈরি করে, যার ফলে জলে ভেসে যাওয়া লোকেরা ওই বাড়িতে এসে আশ্রয় নেয় আর সুরক্ষিত থাকে। এই সব কিছু কি করে হলো তারা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তারা ভাবলো এই সব কিছু বেবির জন্যই হয়েছে। তাই সবাই বেবিকে ধন্যবাদ জানাতে লাগলো। এটা দেখে তার বাবার আত্মা অনেক শান্তি পেল আর সেখান থেকে উধাও হয়ে যায়। কিন্তু কেউ এটা জানতেই পারলো না যে সাহায্যটা কে করেছিল। বেবি সমোসা বিক্রি করতে করতে, আসুন দাদা আসুন, ঝাল মিষ্টি সমোসা খেয়ে যান, একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে, আসুন, এইভাবে ডাকতে লাগলো। সেখানে দাঁড়িয়ে থাকা তার বাবা সমোসা ভাজছিল আর বলল, মা, যে আসার সে এমনিতেই আসবে। আজ তোর ছুটি আছে, সেই জন্য তুই আমার কাছে এসেছিস আর এত সবাইকে ডাকাডাকি করছিস। তুই এইখানে আয়, আমার পাশে, এখানে এসে বস। বেবি হেসে হ্যাঁ বলল, তারপর সেখানে গিয়ে বসে পড়ল। বাবা, আমি এখানে এসেছি, কিছু তো কাজ করব, তাই তো আমি এখানে এসে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছি। দেখো আমার চেঁচানোর জন্য কত গ্রাহক এসে গেল। তখন তার মা বলল, হ্যাঁ হ্যাঁ, তোর ডাকার জন্যই তো এসেছে ওরা। এইভাবে তারা তিনজনে হাসি মজা করছিল। তাদের ব্যবসা খুব ভালোভাবে চলছিল। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ করে সরকার থেকে আদেশ এলো রাস্তার ধারে দোকানগুলোকে সব ভেঙে ফেলতে হবে, যার কারণে অনেক লোকের ব্যবসা নষ্ট হয়ে যায়। এরাও নিজেদের দোকান অন্য জায়গায় লাগালো, কিন্তু সেখানে তাদের ব্যবসা ঠিকঠাক চলছিল না, কারণ আশেপাশে আরো অনেক বেশি দোকান ছিল। এইভাবে তাদের 3 মাস অনেক ব্যবসায় লোকসান হতে লাগলো। একদিন স্ত্রী তার স্বামীকে বলল, এই ব্যবসা আর তাদের কোনো লাভ হবে না, আমাদের অন্য কিছু করতে হবে। যেই রকম তারা ভেবেছিল তারা ওই ব্যবসা বন্ধ করে দিল। তারপরে একদিন তার স্ত্রী তার স্বামীকে বলল, শোনো, আমরা এই কাজটা তো বন্ধ করে দিয়েছি, এবার আমরা কি করব? কি আর করার আছে, আমাদের কাছে যেই টাকাটা আছে সেই টাকা দিয়ে 2 কাঠা জায়গা কিনবো। স্বামীর এরকম কথাতে তার স্ত্রী রাজি হয়ে যায়, কিন্তু তারা কোথাও ভালো জমি পাচ্ছিল না। যদিও তারা কোথাও ভালো জমি পাচ্ছিল, কিন্তু তার দাম প্রচুর ছিল। এইভাবে কিছুদিন কেটে যায়। এইভাবে কিছুদিন ধরে তাদের কাছে কোনো কাজ ছিল না। তারা বুঝতেও পারছিল না যে তারা কি কাজ করবে। একদিন হঠাৎ করে বেবি একটা বাক্স দেখতে পেল। সেই বাক্সটা অনেকটাই চমকাচ্ছিল। বেবি সেটাকে দেখে অনেক খুশি হয়। সে বলল, আরে বাহ, এটা তো অনেক সুন্দর, কিন্তু এটা কি আছে? বেবি বাক্সটা খুলে দেখলো, সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা শয়তানি আত্মা বেরিয়ে এলো। সেটা দেখা যাচ্ছিল না, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছিল। আরে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিছু বছর আগে একটা তান্ত্রিক আমাকে এই বাক্সতে বন্দি করে রেখেছিল, কিন্তু তুমি আজকে আমায় মুক্তি দিলে। তোমার যা চাই আমাকে বলো, আমি তাই দেব। তখন বেবি বলল, আমাদের পরিবারের অবস্থা একদম ভালো না, তুমি কি আমাকে সাহায্য করবে? এইরকম বলে সে আত্মাকে সব ঘটনা বলল। তখন সে বলল, হ্যাঁ নিশ্চয়ই করব, তুমি এই বাক্সটাকে বাড়িতে নিয়ে যাও আর এর থেকে যে চমৎকার হবে সেগুলো দেখতে থাকো। কি? কিন্তু আমি তো এই জাদু বুঝতে পারছি না। এইটা সমস্যা তৈরি করার বাক্স। তুমি ঠিক বুঝতে পেরে যাবে। এইরকম বলে আত্মাটা সেখান থেকে উধাও হয়ে যায়। বেবি কষ্টের সাথে ওই বাক্সটাকে তুলে নিয়ে নিজের বাড়ি যায়। তার মা বাবা ওই বাক্সটাকে দেখে জিজ্ঞাসা করলো, এটা কি? তাদের দুজনের এইভাবে জিজ্ঞাসা করাতে বেবি সব ঘটনা বলল। তার মা এটা শুনে অবাক হয়ে যায়। কি বললে? এই বাক্সটা জাদুই সমস্যা তৈরি করে? এইরকম বলে তার মা মাখা আটাটা ওই বাক্সর ভেতরে দিল। তারপর তার ভেতর থেকে সমস্যা তৈরি হয়ে বেরোতে লাগলো। তারা তিনজনে এই দৃশ্য অবাক হয়ে দেখতে লাগলো। আরে, এর ভেতর থেকে তো না চাইতেই অনেক জিনিস বেরোচ্ছে। এইটা দিয়ে আমাদের কি হবে? এই সিঙ্গারার ব্যবসাটা ঠিক করে চলছিল না বলেই তো আমরা বন্ধ করলাম এটা। এবার আমরা এগুলো নিয়ে কি করব? ততক্ষণে বাইরে থেকে কেউ আওয়াজ দিল। আহ, কি সুন্দর গন্ধ আসছে। এইভাবে এক এক করে লোকেরা সেখানে এসে হাজির হলো। এখানে গরম গরম সমোসা তৈরি হচ্ছে, আপনারা সবাই বসুন, আপনাদের যা লাগবে আমি এনে দেব আপনাদের।
এইভাবে বেবি সবাইকে জিজ্ঞাসা করলো। তাদের মধ্যে থেকে একজন বলল সে সমস্যা নিয়ে কি করবে, এই বলে সে সেখান থেকে চলে যায়। আরে বাহ, খুব সুন্দর গন্ধ আসছে, নিশ্চয়ই খুব সুস্বাদু হবে, একবার খেয়েই দেখি। এইরকম বলে সবাই সেখানে বসে পড়ে। বেবি সবাইকে সমস্যা এনে দিল। যারা যারা ওইটা খেয়েছে বাহ, খুব সুন্দর খেতে। এইরকম ভাবে টাকা দিয়ে সমস্যা কিনতে লাগলো। যারা যারা সমস্যা কিনবে না ভাবছিল তারাও সমস্যা কিনতে লাগলো। এইভাবে তাদের ব্যবসা আবার আগের মতো ভালোভাবে চলতে লাগলো। তারা তাদের বাড়ি হোটেলে পরিণত করলো। তারপর তারা অনেক টাকা উপার্জন করে একটা বড় বাড়ি তৈরি করলো। তারপর তারা তিনজনে খুশি খুশি